বৈষম্যহীন বাংলাদেশে আমরাই আসলে মূলত প্রথম বৈষম্যের শিকার। ব্রেন কাজ করে না যে আমাকে কেন বাদ দেওয়া হবে। আমাকে নাস্তা ইস্যু দেখে আমাকে শোকজ করা হয়েছে এবং তারপরে আমাকে চাকরি থেকে অবৈধভুক্ত দেওয়া হয়েছে। আমি তো সেদিন নাস্তা খেয়েছি, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে এবং অমানবিক মনে হয়েছে। আর সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন হতে হয় তাহলে আমি তার শিকার হয়েছি, কারণ আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধু আমার বাবা প্যারালাইজড এই কারণে এই চাকরিতে গিয়েছি। তারপরে এত কঠিন একটা ট্রেনিং করার পরে আমি চলে আসছি। এতে করে সমাজ আমাকে ভাবছে আমি দুর্নীতি করছি, আমি ঘুষ দিয়েছি, সুপারিশ করে আমি এই চাকরিটা পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে তো এটা না। আমি তো নিজের মেধাতে পাইছি। এটা করে আমি যে ফিউচারে কোনো জব পাবো এরও কোনো গ্যারেন্টি নেই। আমি সব মিলাই আমি ডিপ্রেশনে আইছি। আমার মনে হয়েছে আমি প্রতিক্ষণে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। সাদ্দাতে তো আমি মরে গিয়েছিলাম, কারণ ওটা নরক যন্ত্রণার থেকে নরক কীভাবে যন্ত্রণা ভোগ করতে আমি সেটা জানি না, কিন্তু আমি সাদ্দা থেকে সেটা পেয়েছি। তারপরেও আমাকে আবার আরেকটা নরক যন্ত্রণার মধ্যে ফেলানো হয়েছে। আসলে সব মিলে আমি জানি না আমার লাইফটা কোথায় যাচ্ছে। না, আমি এমন কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না। যদি বলেন তাহলে আমি একদম ফেয়ার একটা মানুষ। আমি চুপচাপ পড়াশোনা করছি, পড়ার টেবিল ছাড়া, এর বাইরে আমি কোনো জায়গায় কখনো যাই না। আমি 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর মিনহাজউদ্দিন। আমি 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে গত 4 নভেম্বর 2023 তারিখে সারদায় প্রশিক্ষণরত ছিলাম। আমাদের মোট 827 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছিলেন 40তম ব্যাচ থেকে। তার মধ্যে থেকে 252 জন ক্যাডেটকে প্রথমে নাস্তা না করার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। তার পরবর্তীতে 58 জনকে অব্যাহতি দেওয়া হয় যে তারা ক্লাসে অমনোযোগী ছিল, একে অপরের সাথে কথা বলেছে। মূলত আমি সেই 58 জনের মধ্যে একজন, যে সম্পূর্ণ আমার 4 নভেম্বর 2024 সালে আমাকে অব্যাহতি দেওয়া হয় যে 1 বছর ট্রেনিং সম্পূর্ণ করার পর আমাকে এই ঠুনকো কারণে অব্যাহতি দেওয়া হয়। আসলে এই ধরনের কোনো কিছুই একাডেমিতে ঘটেনি। আপনি জেনে থাকবেন পরবর্তীতে আরও 3 জনকে এবং সর্বশেষ 1/1/2025 তারিখে আরও 8 জনকে একই ধরনের কারণে, যে তারা হাঁটাহাঁটি করার সময় বিশৃঙ্খলভাবে হাঁটছে, এলোমেলোভাবে হাঁটছে, এই অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আসলে ওই ধরনের কোনো কিছুই একাডেমিতে ঘটে নাই। আমাদের যে স্যার ক্লাস নিয়েছিলেন, আমাদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সাবেক প্রিন্সিপাল নজিবুর রহমান স্যার, তিনি মিডিয়াতে অলরেডি বিষয়টা বলেছেন যে তার ক্লাসে ওই ধরনের কোনো কিছুই ঘটেনি। আসলে আমাদেরকে মিথ্যা অভিযোগে বৈষম্যহীন বাংলাদেশে আমরাই আসলে মূলত প্রথম বৈষম্যের শিকার মনে হয়। যে যারা কোনো ধরনের অপরাধ না করে কি কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা কিছুই জানিনি। আমি তার আগে 38তম ক্যাডেট সাব ইন্সপেক্টর, 39তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এবং সর্বশেষ 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টরের পরপর 3 বার ভাইবা দেওয়ার পরে আমার চাকরি হয়। আমি এটা বলতে পারি আমার শিক্ষা জীবনে আমি কোনো ধরনের কোনো রাজনীতি বা অন্য কোনো ধরনের বিশৃঙ্খল কোনো কার্যকলাপে সংযুক্ত ছিলাম না। তা কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি আসলে জানি না। আমার একটাই দাবি যে আমাদের অন্যান্য যারা সাব ইন্সপেক্টর অলরেডি ট্রেনিংয়ে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছে তাদের সাথে আমাদেরকে পুনরায় বহাল করে যেন আমাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। দেখেন আমি অলরেডি 3 বার ভাইবা দেওয়ার পরে এই চাকরিটা হয়েছে। অন্যান্য চাকরিগুলোতেও আমি পরীক্ষা দিতেছিলাম, ওই সুযোগগুলো আমার আসছিল, কিন্তু আমি একাডেমিতে থাকার কারণে কোনো ধরনের ওই চাকরিগুলোতে ভাইবা দেওয়ার কোনো সুযোগ পাইনি, কোনো চাকরিতে যাওয়া যায় না। আপনি জানেন একাডেমিতে 12 মাসের ট্রেনিং, এটা পুলিশের ট্রেনিং খুবই কষ্টের, এটা শুধুমাত্র যারা পুলিশের ট্রেনিং করেছে তারা জানে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে এখানে আমাদের সাথে যেটা করা হয়েছে সেটা মানে অন্যায় করা হয়েছে। আমরা চাই যে আমাদের এটা পুনর্বিবেচনা করে যেন আমাদেরকে পুনরায় নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়। একটা সাব ইন্সপেক্টরের জার্নিটা শুরু হয় শুধু 1 বছর না, এটা দীর্ঘ একটা সময় থেকে শুরু হয়। আমি গত 2 বছর আমার এই চাকরির পিছনে ইনভেস্টমেন্ট, কারণ আমি একটা বছর এই চাকরির পিছনে দৌড়েছি। আপনারা জানেন যে এই চাকরি পেতে 11টি ধাপ পার করতে হয়, যেটা পার করতে আমার 1 বছর সময় লেগেছে। তারপর আমি চাকরিতে জয়েন করেছি, অর্থাৎ মানে আমি ট্রেনিংয়ে ছিলাম। আমি 1 বছর ট্রেনিং করেছি, আমার দুইটা বছর আমার নষ্ট হয়েছে। এরপর যদি আমাকে চাকরি থেকে আসলে অব্যাহতি দেওয়া হয় সেটা খুবই দুঃখজনক, যে আপনারা বুঝতে পারবেন। আর আমরা যারা সারদায় থাকি আমরা কী পরিমাণ যে আমাদের কষ্ট, আমরা কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমাদের গায়ের রক্ত আমরা জল করে আমরা এই ট্রেনিং করছি। তারপর যদি আমাদের শুনতে হয় যে আমরা শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমরা 11 মাস ট্রেনিংয়ের পর 12 মাসে এসে আমরা কী এমন করলাম যে শৃঙ্খলা ভঙ্গ করছি। এখন যদি কর্তৃপক্ষের একাডেমি যদি এটাও মনে হয় যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি,
তাহলে আমাদেরকে সর্বোচ্চ তারা পানিশমেন্ট দেবে, কিন্তু সেই পানিশমেন্ট না দিয়ে আমাদের এত সিলি কারণে কেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হলো? এরপর দেখেন যে দুইটা মাসে আমরা ছিলাম, আমাদেরকে তো 2টা মাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই 2 মাস আমরা যেটার মধ্যে দিয়ে গেছি সেটা হচ্ছে অবর্ণনীয়। এত পরিমাণ কষ্ট যে আমার বাসায় আমি কীভাবে থাকি, আমি একবার বাসায় যাই, আমার একবার বোনের বাসায় আসি, একবার এই ঢাকায় ঘুরতেছি, কোথায় যাচ্ছি আমার কোনো ঠিক নেই। আমার নিজের মাথা ব্রেন কাজ করে না যে আমাকে কেন বাদ দেওয়া হলো। আমি জানি না যে আমাকে কেন বাদ দেওয়া হলো। প্রত্যেকটা জায়গা থেকে আমার মাকে প্রশ্ন করা হয়, আপনার মেয়েকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে? কিছু কি করে নাকি, পলিটিক্স করতো, কী করতো? কিন্তু আসলে তো আমার যদি কেউ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেয় বা আমার পারিবারিকভাবে খোঁজ নেয়, আমার মামা, চাচা, নানা বা আমার মামা, মাসি কেউ এটার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। কোনো রাজনীতিতে আমরা নেই। কর্তৃপক্ষ দেখুক, আমি তো চাই যে কর্তৃপক্ষের যদি তারা কী ভেরিফিকেশন করলো, কিসের ভিত্তিতে আমাকে এখান থেকে বাদ দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে এটা। আর যে 2টা মাস আমাদের গেছে, এত পরিমাণ কষ্ট, এটা তো আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, না হলে আমরা এই জায়গায় আজকে রাস্তায় এসে বসে পড়তাম।